আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আমি তামান্না নাসির সিলেট থেকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর সকালে আজকে বারান্দায় বেশ কিছু কাপড় ছিল, কালকে রোদের জন্য রেখেছিলাম, আর কিছু ধোয়া কাপড়ও ছিল। তো সেগুলো একে একে নিয়ে নিলাম, আর আমাকে হেল্প করার জন্য ছোট্ট সাহেবও চলে এসেছে। আর বেশ কিছুদিন ধরে বাহিরের সব কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে ঘরবাড়ির অবস্থা একটু বেহাল হয়ে আছে। তো একটু ডিপ ক্লিন করা খুবই দরকার, বারান্দাটাও একটু সুন্দর করে পরিষ্কার করতে হবে। আর যেহেতু সিলেট থেকে চলে যাচ্ছি, তাই আর আলাদা করে শীতের জন্য গাছ কিনিনি। গত বছর কিন্তু অনেক ফুল গাছ কিনেছিলাম, এবার আর কিনিনি। গাছগুলো একদম ধুলাবালি পড়ে আছে, শীতকালে এই একটা সমস্যা হয়। আর বাসার পাশে যেহেতু আসলে কাজ চলছে কনস্ট্রাকশনের, যার কারণে আরো বেশি ধুলাবালি হয়। তো এগুলো একটু সময় নিয়ে আসলে ডিপ ক্লিন করে নিয়েছি, একদম ফুল বারান্দাটায় পানি দিয়ে ধুয়ে ফেলেছি আর কি, যেটাকে বলে। সিলেটে যখন প্রথম থাকা শুরু করেছিলাম, তখন আসলে খুবই কষ্ট লাগতো। মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ নেই এখানে, মানে সবাইকে ছেড়ে। এখন থাকতে থাকতে এই জায়গাটার প্রতিও একটা মায়া হয়ে গিয়েছে। এখান থেকে চলে গেলেও মানে এই জায়গাটাকে অনেক বেশি মিস করব। আর এটা ভাবলেও একটু কেন যেন কষ্ট লাগছে। আসলে মানুষ এমনই, যখন যেখানে থাকে সেখানে কেমন যেন একটা মায়ার বাঁধনে আটকে যায়, তাই না? শীতকালে যদিও গাছপালা একদম রুক্ষ হয়ে যায়, কিন্তু একটু পরিষ্কার করার পরে ওদেরকে দেখতে আবার একটু ভালো লাগছিল। রুমটা এখন একটু গুছিয়ে নিব, কিন্তু ডিপ ক্লিন করতে চেয়েছিলাম, আবার করলাম না। কারণ আমার ধুলাবালি যদি নাকে ঢোকে, তাহলে এই শীতের দিনে যদি একবার ঠান্ডা আমার লেগে যায় কোনোভাবে, তাহলে সেটা সহজে আর যেতে চায় না। তো সেই ভয়ে আর ধুলাবালি ঝাড়িনি। আর পার্টিতে পরার জন্য যে গাউনটা ছিল আমার, সেটাও হ্যাং করা ছিল এতদিন। তো এখন সেটাকে একটু গুছিয়ে নিচ্ছি। প্রথমে যে ব্যাগে ঢুকাচ্ছিলাম সেটা হচ্ছিল না, পরে আরেকটা ব্যাগ নিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এইসব জামা কাপড় আসলে না আলমারিতে রাখতে গেলে অনেকটা জায়গা নষ্ট হয়, যেহেতু অনেক হেভি, একদম ক্যানকেন ট্যানকেন দেয়া থাকে, এই একটা ঝামেলা আর কি। আমার হাসব্যান্ডের চাকরির সুবাদে আসলে আমার সিলেটে থাকা শুরু হয়েছে। আর বলা যায় যে সংসার জীবনটাও ১ম এ আমি সিলেটেই শুরু করেছি। আমার ২ টা বেবিও সিলেটে হয়েছে। তাই আসলে সিলেট থেকে চলে গেলে অনেক বেশি সিলেটকে মিস করব। আমার সবকিছুর সাথেই মানে এই জায়গাটা আসলে জড়িত। তো বিছানাটা কোনরকমতে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আবরার বালিশ নিয়ে গেছিল, আবার বালিশ দিয়ে গেল। যখন বলেছি সিলেট থেকে চলে যাচ্ছি, তখন অনেকেরই জানার ইচ্ছে হয়েছে যে কেন আসলে সিলেট থেকে চলে যাচ্ছি বা কোথায় যাচ্ছি। তো সিলেট থেকে আসলে চলে যাওয়ার রিজন হচ্ছে, যেহেতু আফিফের আব্বুর চাকরির জন্যই সিলেটে থাকা। তো ওর চাকরির জন্যই এখন আমাদের সিলেট থেকে আমরা অন্য জায়গায় চলে যাব। এই অল্প কয়েকদিনেই ২ ভাই ইচ্ছামতো খেলে সোফার অবস্থা ১২টা বাজিয়ে ফেলেছে। আর আমরা যেহেতু বাসায় মানুষ বেশি, আসলে চাইলেও ওইভাবে পরিপাটি করে একেকটা রুম গুছিয়ে রাখা সম্ভব হয় না। বেডটাও একদম কি বলে, আবরার আফিফ এলোমেলো করে ফেলে। এই রুম যদিও ওরা গুছিয়ে ফেলে, আমার গোছানো লাগে না। বাট তারপরে সোফা গোছাতে এসে এটা একটু গুছিয়ে নিচ্ছি। আপনাদের হয়তো অনেক ভিডিওতেই আমি বলেছি যে আফিফের আব্বুর মেইন অফিস হচ্ছে ঢাকায়, আর ওর চাকরির পোস্টিং এতদিন ছিল হচ্ছে সিলেটে। তো এখন ওর অফিস থেকে ওকে ঢাকায় ইমিডিয়েট দরকার। তো সেই জন্যই আসলে আমাদের ঢাকায় চলে যেতে হচ্ছে আর কি। আপনারা হয়তো মানে বুঝে গিয়েছেন যে আমরা সিলেট থেকে কোথায় যাচ্ছি। আমরা হচ্ছে ঢাকায় যাচ্ছি। তারপরও ক্লিয়ার করে বলে দিলাম। আর আজকে সকাল থেকেই একদম ভ্যাপসা কেমন যেন একটা গরম। আবরার একদম ঘেমে টেমে ঘুম থেকে উঠেছে। আর ঘাম থেকে আসলে বাচ্চা বা বড় যে কারো মানুষের ঠান্ডা যদি লাগে, সহজে যেতে চায় না। আমার বাগান বিলাস গাছটা এত ফুল হয়েছে, মানে মাশাআল্লাহ। কিন্তু জানি না সিলেট থেকে চলে যাওয়ার সময় সব গাছগুলোকে সাথে করে নিয়ে যেতে পারবো কিনা। কারণ গাছ পাগল মানুষের আসলে এই গাছ নিয়েও অনেক বেশি চিন্তায় থাকতে হয়। আর পাশের বাসায় হচ্ছে গাছের সুপারি হইছে, সেটা একটু রেকর্ড করলাম। এদিকে আফিফকে হচ্ছে নাস্তা দিলাম, সে বসে নাস্তা খাচ্ছে একা একাই। আর কিছু কাপড় ছিল, সেগুলো হচ্ছে ওয়াশ করার জন্য দিয়ে দিচ্ছি। আর অনেক আপুদেরই জানার ইচ্ছে ছিল যে বিল কেমন আসে। আসলে চোখে পড়ার মতো এরকম কোনো বিল এখনো আসেনি। অ্যাজ ইউজুয়াল নরমালি যেরকম মাসের বিল তো আর সমান আসে না, ১৯-২০ হয়। বাট সেরকম চোখে পড়ার মতো কোনো বিল আসেনি। আর মোটামুটি তো ২-৩ মাসের বেশি ব্যবহার করছি।
তো তারপরেও আমি চেষ্টা করব একটা আলাদা ভিডিও করতে এটার উপরে, তাহলে হয়তো বা আরো ভালো ধারণা দিতে পারবো আপনাদের। আর আজকে হচ্ছে ডিম আর আলু রান্না করা হবে, মানে ডিমের তরকারি আলু দিয়ে। তো আমাকে হেল্প করার জন্য আবজার চলে আসছে, তাই আমি একটু ক্যামেরাটা সরাই দিলাম, ও কি করে একটু দেখেন। তো ও খুব ইচ্ছায় আছে যে ডিম ও একটা ছুলবে, সেই জন্য আমার কাছে বারবার চাচ্ছিল। আর সেম আমি যা করছি সেটা দেখে দেখে ডিমটাকে আগে বাড়ি দিয়ে উপর থেকে খোসাটা নরম করে নিল, তারপরে সে হাত দিয়ে সুন্দর করে বেছে বেছে ডিমটা একদম ক্লিন করে ফেলতেছে। মাশাল্লাহ, ও যে কি পরিমাণ ওর বুদ্ধি, যে জিনিসটা একবার দেখে সেম সেইভাবে সেটা অনুকরণ করে, এবং জায়গার জিনিস তার জায়গায় না রাখা থাকলে তার মনে হয় মাথা নষ্ট হয়ে যায়। একদম পরিপাটি করে সেই জিনিস সেই জায়গায় গুছিয়ে রাখবে সে, মাশাল্লাহ। আমার ডেইলি লাইফের ব্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, সেটা সবসময় আপনাদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারি। কিন্তু আসলে ডেইলি লাইফের ব্লগগুলো করতে গেলে অনেক সময়ের দরকার হয়, মানে মোটামুটি সব কিছু একটু একটু করে ভিডিও করতে হয়, এটার একটা বিষয় থাকে। তো সেই জন্য আসলে কিছুদিন ধরে হয়ে উঠতেছে না। তবে আমি যেই মানুষ বা যেই কাজ করি রেগুলার, সেটাই আপনাদের কাছে সবসময়ের মতো আবার তুলে ধরার চেষ্টা করব। আর আজকে হচ্ছে এই তো ডিম ভুনা করে নিব, সেই জন্য ডিম আর হচ্ছে আলুগুলো আগেই ভেজে নিয়েছি। আর এইভাবে রান্না করলে না খুবই মজা হয় খেতে। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম, আর এই ফাঁকে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো একসাথে নিয়ে নিলাম। পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছিলাম, আর একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। এরপরে পেঁয়াজটা একটু ভালো মতো একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তারপরে এখানে মশলাটা দিয়ে দিব। আর আমি এখানে একটু তেজপাতা আর হচ্ছে 2টা এলাচি দিয়েছিলাম, এতে করে ডিমের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো এইভাবে ডিমের ঝোল করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো মশলাটা একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিব। এরপরে এখানে আলুগুলো দিয়ে দিব, যদিও আলুগুলো একদম 100%ই মানে ভেজেই সিদ্ধ করে ফেলা হয়েছে, তো সমস্যা হবে না, বেশিক্ষণ আর কি রান্না করতে হবে না আর কি। এরপরে এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি, পানিটা একটু ভালো মতো ফুটে উঠলে দেন এখানে ডিমগুলো দিয়ে দিব। অনেকের কাছে আমার এই সিম্পল রান্নাবান্নাগুলোই এত ভালো লাগে। আবার অনেকে বলেন এগুলো নরমাল রান্নাবান্না, এগুলো দেখানোর কি আছে? তো আসলে আমার তো আর রান্নার চ্যানেল না যে আমি প্রতিদিন হরেক রকমের রান্না করব। আর ডেইলি লাইফে আমরা প্রতিদিন হরেক রকমের রান্না করি না। কমন রান্নাবান্নাই করি। মানে আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, আমি তাদের কথা বলছি। আমি অন্যদের কথা বলতে পারি না। তো এদিকে ডিমগুলো দিয়ে দিলাম, আর পাশের চুলায় হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নিব। দেখা যাবে যে রাতে আমাদের হয়ে যাবে আর কি 2টা মিলিয়ে। আমরা প্রতিটা মানুষ যেমন আলাদা, তেমনি আমাদের প্রতিটা মানুষের জীবনযাত্রা সবকিছুই কিন্তু আলাদা থাকে। তাই কারো জীবন নিয়ে কখনো নিজের সাথে তুলনা করবেন না। এটাই আসলে বুদ্ধিমানের কাজ। আর অলরেডি ডাল রান্না করা হয়ে গেছে, আর হচ্ছে সিম ভর্তা করা হবে। এই হচ্ছে আমাদের দুপুরের এবং রাতের মেনু একই সাথে বলা যায়। গোসল শেষে আবরারের মায়া কান্না যেন শেষই হয় না, সে আরো গোসল করবে। আর গত 2 দিন আমার একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তখন গোসল করাইতে নিচে পরে সে পানি দেখে পালাইতেছিল। আর আজকে হচ্ছে গরম, গরমের জন্য সে গোসল করে মজা পাইছে। আমি এত চেষ্টা করলাম থামাইতে, থামছে। আবার সে এখন নানুর কাছে গিয়ে তার মায়া কান্না করতেছে আর কি, মানে যে তাকে গোসল করাই নাই, না করায় বের করে দিছি, মানে এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। কিন্তু ভালো মতোই গোসল করে বের করছি। আর সারাদিন আর ক্যামেরা অন করে আপনাদের সামনে বসে ভাবে আর কথা বলতে পারিনি। আজকে মোটামুটি মানে কি বলে যে দেখা যায় কি সংসারের দিকে একদম পারফেক্ট ভাবে আপনি ধ্যান না দিলে অনেক কাজ কিন্তু একসাথে জমে যায়। তো বারান্দা ক্লিন করা, তারপরে হচ্ছে যেহেতু বিড়াল আছে, বিড়ালের একটু পরিচর্যা থেকে শুরু করে রান্না বান্না সবকিছু মোটামুটি শেষ হলো। তারপরে এখন বসলাম, আবরারকে তো মাত্র গোসল করাই দিলাম। আফিফ আবার বলতেছে এখন গোসল করবে না, কালকে সে গোসল করছে, আজকে নাকি সে গোসল করবে না। তো যাই হোক করে আবার একটু পরে গোসল করাই দিব, বুঝাই টুজায়। কান্তি কান্তি বাচ্চাটা লাল হয়ে গেছে, লাল 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 পাগল হয়ে গেছে। না না না, কি দিয়ে ভাত খাইছো? ডিম দিয়ে টপস টপস করে ভাত খাইছো? ডিমটা কি মজা হয়েছে? আম্মুর ফোন দাও। হ্যাঁ বলো, ডিমটা মজা হয়েছে? কে রান্না করছে ডিমটা?
একা খেতে বসা আমার কাছে পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ মনে হয়। কেন যেন আমার প্রচন্ড খারাপ লাগে। যদিও বাসায় অনেক মানুষ সবাই একে, একে হচ্ছে গিয়ে খেয়ে নিছে। আমি আফিফের আব্বুর জন্য অপেক্ষা করছি। বাট তার আরো দেরি হবে। বলল যে, "তুমি খেয়ে নাও, আমিও বাইরে তাইলে খেয়ে নেব।" তো এই তো সেজন্য একাই খেতে বসতে হলো। তবে আজকে মানে আলহামদুলিল্লাহ সবকিছু অনেক মজার ছিল। তো পাশে আফিফের আব্বুকে নিয়ে বসে যদি খেতে পারতাম তাহলে খাবারটা মনে হয় আরো টেস্টি লাগতো এই আরকি। সিলেট থেকে আমরা চট্টগ্রামে চলে গিয়ে সেখানে সেটেল হব এটাই আসলে আমার ইচ্ছা ছিল। কিন্তু ঢাকা যাওয়ার কেন যেন মোটেই আমার ইচ্ছা নেই। কিন্তু আসলে হাসব্যান্ডের ভালোর কথা চিন্তা করলে বা তার চাকরির কথা চিন্তা করলে আসলে ইচ্ছা না থাকলেও সেটা করতে হবে, কিছু তো করার নেই। আজকে একা একাই খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরের, কারণ আফিফের আব্বুর অফিসের কাজের জন্য ও এখন আসতে পারবে না। আর আসলে সব সময় কিন্তু সবকিছু মন মতো হয়ও না, বা আপনি যেভাবে চিন্তা করবেন, যেভাবে চাইবেন সবকিছু যে সেরকমই সবসময় হবে এমনটা কিন্তু না। বাট যখন যেটা যেভাবে হয়, হয়তো বা সেটা আল্লাহ সবার ভালোর জন্যই ওভাবে নির্ধারণ করে দেয়। আর সেটা যত সহজে আপনি মেনে নিয়ে এবং সেটার মধ্যেই আপনার ভালো কিছু আছে সেটা বিশ্বাস রেখে যখন এগিয়ে যাবেন, সেটাই মনে হয় বুদ্ধিমানের কাজ এবং মেন্টালি ওইটার জন্যই ভালো থাকা যায় আর কি। তো যাই হোক, যদিও আমার আসলে পার্সোনালি আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে চট্টগ্রামে সেটেল হব, মানে আমার শ্বশুর বাড়িতে। যদিও আমার এবং আফিফের আব্বুর পার্সোনালি ইচ্ছা ছিল যে আমরা চট্টগ্রামেই সেটেল হব। আর সিলেটে তো চাকরির সুবাদে আসলে এখানে আছি আফিফের আব্বুর, তো দেখি কতদিন এখানে থাকা লাগে, এরপরে হয়তো আমরা চট্টগ্রামে শিফট হব, এরকমটাই ইচ্ছা ছিল। কিন্তু কিন্তু আসলে যেখানে আসলে জব করে তাদের সিস্টেম অনুযায়ী তাকে থাকতে হবে বা আগাতে হবে, সেখানে তো আর আমাদের কিছু করার নেই। তো তাদের অফিস থেকে মনে হয়েছে যে আফিফের আব্বুর এখন মানে ঢাকা তাকে বেশি দরকার, তো সেই জন্যই তাকে ঢাকা মানে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। তো আমাদের চলে যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে অক্টোবর বা নভেম্বরে, কিন্তু তারপর আবার সেটা একটু ডিলে হয়ে চলে আসছে হচ্ছে জানুয়ারিতে। তো ফাইনালি আপনাদের সাথে অনেক দিন ধরেই বলছিলাম যে বিষয়টা বলবো, বাট ওইভাবে আসলে মানে পরপর কিন্তু আমি ডেইলি লাইফের ব্লগগুলো ওইভাবে দিতে পারিনি, আপনারা কিন্তু দেখতেছেন। তো বিভিন্ন জিনিস নিয়ে ঝামেলার মধ্যে ছিলাম, মানে আমি যে একটু ঠান্ডা মাথায় বসে একটা ডেইলি ব্লগ মানে যেরকম দেই সেরকম করব, সেই সুযোগটা পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যেভাবেই হোক আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করি। অনেকে হয়তো ভাবতেছেন আপু কেন এই বিষয়টা নিয়ে বলতেছেন না বা কিছু, যারা আমাকে রেগুলার দেখেন তাদের অবশ্যই আমাকে নিয়ে জানার একটা আগ্রহ থাকতে পারে, আপু কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। তো সেটাই বললাম, আসলে সিলেটে থাকাটা শুরু হয়েছে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে। এখন এখান থেকে চলে যাওয়াটাও আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে হচ্ছে। আর যেহেতু আমার বোনের হচ্ছে সামনে পরীক্ষা, ভাইয়ের পরীক্ষা অলরেডি চলতেছে, তো আমাদের জন্য ভালো হতো হচ্ছে গিয়ে ওদের পরীক্ষাটা শেষ হলে তারপরে ঢাকা গেলে আর কি। কিন্তু আসলে কি করার, এখন আমাদের মাঝপথেই যেতে হচ্ছে। আর মাঝখানে আমি যে এমবিএটা শুরু করেছিলাম সেটাও আমার কমপ্লিট করা হলো না, কারণ আমাদের হুট করে তখন নভেম্বরে চলে যাওয়ার কথা ছিল। তো ওই সময় আমিও সিক ছিলাম, পরীক্ষা দিতে পারিনি। সবকিছু মিলায় আমার পড়াটা মানে ওখানে এতগুলো টাকা খরচ করে বা একটা ইচ্ছা নিয়ে ভর্তি হলাম, কিন্তু সেটা শেষ করতে পারলাম না, সেই জন্য একটু খারাপ লাগছিল। ওই কয়দিন আমি খুবই আপসেট ছিলাম। আপনাদের সাথে কিন্তু আমি আমার আগের ব্লগগুলোতে, মানে আপনারা যদি নভেম্বরের বা অক্টোবরের ব্লগগুলো দেখেন তাহলে হয়তো বা বুঝবেন, আমি কিন্তু বলেছি যে প্রচুর পরিমাণ টেনশনের মধ্যে আছি, আপনারা একটু জানাবেন। তো তখন আসলে সিদ্ধান্ত হয়নি যে আমরা কনফার্ম সিলেট থেকে চলে যাচ্ছি, সেই জন্য আপনাদেরকে জানাইনি। কারণ একটা জিনিস নিজে যদি 100% শিওর না হয় তাহলে তো আর আপনাদেরকে জানানো ঠিক হবে না, তো সেই জন্য জানাইনি। তো এখন যেহেতু কনফার্ম হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছুই আজকের ভিডিওতে এই জন্য শেয়ার করলাম। আর আমার আব্বু আম্মু বা আমার ভাই বোন তাদেরও থাকা শুরু হয়েছে সিলেটে আমার পারপাসেই, কারণ তারা তো আগে থেকে সিলেটে থাকতো না। তো তাদেরকে রেখে আমরা সিলেট থেকে চলে যাচ্ছি, এটাও আমাদের জন্য একটু মানে আসলে ঝামেলার হয়ে যাচ্ছে। আবার তাদের আমার বোনের যেহেতু পরীক্ষা, ভাইয়ের পরীক্ষা, তো এটা শেষ না করেও আমরা যেতে মানে তারা যেতে পারবে না, বিষয়টা হচ্ছে গিয়ে এরকম। তো যদি এটা হচ্ছে গিয়ে মানে মার্চ এপ্রিলের দিকে হতো আগামী বছরের, তাহলে আমাদের জন্য ভালো হতো। কারণ
আব্বু আম্মুরা তো সবসময় দেখা গেছে যে ঢাকা আর হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুরে ছিল, তো ওদের পড়ার জন্য আসলে আব্বু আম্মু ঢাকা শিফট হতে চাচ্ছিল। তো তখন গিয়ে আসলে বলা যে ঢাকা শিফট না হয়ে তোমরা আমার সাথে সিলেটে শিফট হও, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমারও কিছুটা সুবিধা হবে আর আমার ভাই বোনের পড়াশোনা থেকে শুরু করে সব কিছু আমি একটু দেখতে পারবো। তো সেই জন্যই একসাথে থাকা শুরু হয়েছে। তো যাই হোক, দেখা যাক এবার সামনে কি হয়। আপনাদের সাথে তো ক্লিয়ারলি সব বলেই দিলাম, আর কখন যাচ্ছি কিভাবে যাচ্ছি সব কিছু ইনশাল্লাহ আপনারা রেগুলার ডেইলি লাইফের ব্লগে দেখতে পারবেন আস্তে আস্তে। চোখের মধ্যে চুলকাইতেছে আর এই তো। আর ওই দিন হচ্ছে কি এখানে একটা দাগ দেখতেছেন আপনারা হয়তো, এই যে এটা কি হয়েছে, ওই যে আমি আয়রন করতেছিলাম আফিফের আব্বুর একটা শার্ট, আয়রন করার সময় আবরার খালি বারবার সামনে চলে আসতেছিল, তো ওকে সেভ করতে গিয়ে মানে সরাতে গিয়ে আয়রনটা দাঁড় করানোই ছিল, আয়রনের বডির সাথে সাইডে এটা লাগছে, আর লাগার সাথে সাথে একদম মানে পুরো এটা কালো হয়েছিল। এখন এই জায়গাটা মানে একটা ঠোসার মতো পড়ে চামড়াটা উঠে গেছে। প্রচন্ড রকমের এই কয়দিন ব্যথা ছিল, এখন একটু কমছে, বাট শুকায় যাচ্ছে আর কি। এই হচ্ছে অবস্থা। আর ভালো থাকেন সবাই। ব্লগটা বেশি বড় করছি না, তাইলে এডিট করে আপলোড করতেও দেরি হয়ে যাবে, তাই ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ করি আর আপনাদের সাথে শেয়ার করে দিই। আর ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং পেজ ফলো করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ করে দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে, ঠিক আছে? আর সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে মানে যেটাই হয় আমাদের ভালোর জন্য হয়, এবং সব কিছু সুন্দরভাবে নিয়ে আমরা যদি সিলেট থেকে চলেও যাই সেটা যাতে গুছগাছ করে খুব সুন্দরভাবে যেতে পারি। আর এই তো, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।